আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস করব কন্ডিশনালের উপরে, অর্থাৎ কন্ডিশনাল এবং সেমি কন্ডিশনাল টাইপের যতগুলো সেন্টেন্স আছে, যা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস গুলোতে সবসময় আসে। তো এইটার উপর আর কি আমরা ক্লাস করব। তো আমরা ক্লাসে চলে যাই সরাসরি। আশা করছি সবাই হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আহ ঠিক আছে, আমরা একটু আহ, ঠিক আছে, দেখেন। সবাই খাতা কলম নিয়ে বসেন। কন্ডিশনাল, এটাকে যদি আমরা মানে আমাদের ক্লাস অনুসারে যদি আমরা ডিফাইন করি, আজকের ক্লাস হলো ক্লাস 3 এবং এটা হলো এপিসোড 1। অর্থাৎ একটা এপিসোডে এই ক্লাস হয় না আসলে। সো আমরা দেখি 2টা বা 3টা এপিসোডে হয়তো বা এই টোটাল কন্ডিশনাল আমরা শেষ করব। সো এপিসোড 1। ওকে। আচ্ছা, প্রথম হলো কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স কি? আমরা নর্মালি জানি যে শর্তযুক্ত বাক্যকেই কন্ডিশনাল সেন্টেন্স বলে। বা অনেক সময় আমরা খুব সহজ করে যদি বলি যে ইফ কিংবা আনলেস, একটু আপনারা খাতায় নোট করে নেন, ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সই মূলত কন্ডিশনাল। অর্থাৎ ইফ কিংবা আনলেস যুক্ত সেন্টেন্সই, শর্টকাটে আমরা যদি শিখতে চাই, সেন্টেন্সই কন্ডিশনালস। কন্ডিশনাল বা শর্তযুক্ত সেন্টেন্স। আচ্ছা, অর্থাৎ আপনি যখন দেখছেন যে আমার আহ, কোনো সেন্টেন্সে ইফ আছে কিংবা আনলেস আছে এবং এটা একটা শর্ত দিচ্ছে, তখন দেখবেন যে এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স, বা আপনি তখন বুঝে যাবেন। তো একটা কন্ডিশনাল সেন্টেন্সের আমরা যদি একটা এক্সাম্পল দিই, খুব কমন একটা এক্সাম্পল, ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ফ্লাই ইন দ্য স্কাই, একটু খাতায় নোট করেন। আচ্ছা, দেখেন, প্রত্যেকে লক্ষ্য করবেন যে ইফ আই আর এ বার্ড, এই এইটা কিন্তু একটা ক্লজ। আবার আই উড ফ্লাই ইন দা স্কাই, এইটা একটা ক্লজ। তো তার মানে ক্লজ কয়টা? দুইটা। একটা হলো যে প্রথম অংশের ক্লজ, একটা হলো দ্বিতীয় অংশের ক্লজ। এখন দুইটা ক্লজ যখন থাকবে, তখন আপনাদেরকে একটা সিস্টেম শেখাই দিই। ও তার আগে যদি কেউ যদি না জানেন, একটু একটু শিখে নেন। আমি আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন যে
ক্লজ কি, যারা জানেন না তারা একটু শর্টকাটে একটু নোটটা নিয়ে নেন যে আমরা ক্লজ বলতে কি বুঝি। ক্লজ হলো একটা সাবজেক্ট থাকবে, আরেকটা হলো ফাইনাইট ভার্ব থাকবে। একটু লিখে নেন, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বলে হবে না, ফাইনাইট ভার্ব বা যেটাকে আপনারা মূল ভার্ব বলেন সেই মূল ভার্ব। এই দুইটা জিনিস থাকলেই এক কথায় তাকে আমরা ক্লজ বলবো। ক্লজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে, সেন্টেন্সে কিন্তু একটা ফুল স্টপ থাকে, বাট ক্লজে ফুল স্টপের দরকার হয় না। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে দুইটা তিনটা এরকম একাধিক ক্লজ থাকতে পারে, বুঝতে পারছেন? একাধিক ক্লজ থাকতে পারে, আবার একটা ক্লজ দিয়েও কিন্তু একটা সেন্টেন্স গঠন করা সম্ভব। তো ক্লজ সাধারণত কি, যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, যেখানে কোনো ফুল স্টপ থাকে না, ফুল স্টপ দিলে তখন এটা কম্বাইন্ডলি আমরা এটাকে সেন্টেন্স বলবো। তো এই হলো মূলত ক্লজ। আচ্ছা, এখন ইফ আই আর এ বার্ড, এটা ধরেন ক্লজ নাম 1, 1 নাম্বার ক্লজ। আই উড ফ্লাই ইন দা স্কাই, এটা একটা 2 নাম্বার ক্লজ। তো দুইটা ক্লজ যখন থাকছে তখন দেখবেন যে আপনার দুইটা ক্লজ থাকলে আপনি একটা ক্লজ হবে ডিপেন্ডেন্ট ক্লজ। নাম কি দিব? ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ ডিপেন্ডেন্ট বলতে অধীন ক্লজ, অর্থাৎ যে ক্লজটা অন্যের উপর নির্ভর করে সেটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, কোনটা ডিপেন্ডেন্ট হবে কোনটা ইন্ডিপেন্ডেন্ট হবে আমি বলবো। আচ্ছা, আরেকটা ক্লজ স্বাভাবিকভাবে একটা ডিপেন্ডেন্ট হলে আরেকটা হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ। ইনডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ আমরা সবসময় কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ দেখতে পাই, একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, একটা হলো ইনডিপেন্ডেন্ট ক্লজ। এখন কেউ কেউ এই ডিপেন্ডেন্ট ক্লজের ক্লজকে নাম দিয়েছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আবার কেউ কেউ ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে নাম দিয়েছে মেইন ক্লজ। মেইন ক্লজ, কিংবা আরো একটা নাম হলো প্রিন্সিপাল ক্লজ। নাম কি? প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, তো তার মানে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা আমি কিভাবে ফাইন্ড আউট করবো একটা সেন্টেন্স দেখে? অনেকে বলবে ইফ যুক্ত বাক্যর সাথে থাকলে এটি ইন্ডিপেন্ডেন্ট হয়, অমক হয় তমক হয়, এইসব কথা দরকার নাই। মানে এগুলো অনেকটা কেডিশ কথাবার্তা। আপনি সহজভাবে বোঝার চেষ্টা করবেন কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ হবে আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে। সম্পূর্ণ সেন্টেন্সের অর্থের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ সেন্টেন্সের যে মিনিং হয় আপনি বোঝার চেষ্টা করবেন, সেন্টেন্সের থিমটা বোঝার চেষ্টা করবেন। তো সেন্টেন্সের অর্থের উপর ডিপেন্ড করবে যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট। আমি একটু বলে দিই, ইফ আই আর এ বার্ড, আমি যদি পাখি হতাম তবে আমি আকাশে উঠতাম, একটা অবাস্তব কল্পনা, আনরিয়াল কন্ডিশন। তো এখানে বলছে যে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, তার মানে আমি যদি পাখি হতাম এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট। তবে আমি আকাশে উঠতাম, আমি এই যে আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যে সেকেন্ড যে ক্লজ আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এটা ডিপেন্ড করছে কার উপরে বলেন তো? ইফ আই আর এ বার্ডের উপর। আমি পাখি না হলে আকাশে উড়ার ব্যাপার আসতো না। দ্যাট মিনস এই যে আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এটাকে আমরা কি বলতে পারি? ডিপেন্ডেন্ট ক্লজ। আর ইফ আই আর এ বার্ড, এটাকে আমরা কি বলতে পারি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আইসি সংক্ষেপে। অর্থাৎ আইসিডিসি বুঝতে পারলে কিন্তু খুব সুবিধা। দেখেন এখানে বলি চাকরির পরীক্ষাগুলোতে তো এটা আসে, তবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বলি যে রাজশাহী ইউনিভার্সিটিতে বিশেষ করে মানে বিবিএ ফ্যাকাল্টি যেটা কমার্সের পরীক্ষা হয়, এবং যেটা আর্টস ফ্যাকাল্টি অর্থাৎ বি ইউনিট, সরি আর্টস ফ্যাকাল্টি ওদের মনে হয় এ ইউনিট, সরি। তো যাই হোক, এ ইউনিট বা বি ইউনিট যাই হোক, ওদের আর্টস ফ্যাকাল্টি এবং বিবিএ ফ্যাকাল্টিতে এখানে কিন্তু এই ক্লজ নিয়ে প্রতি বছর প্রশ্ন আসছে বিগত 2 বছর ধরে। অর্থাৎ কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা কি ক্লজ, অর্থাৎ ক্লজ আইডেন্টিফিকেশন। সো এটা বিশেষ পরীক্ষাতেও আসে বা আমাদের অন্যান্য পরীক্ষাতেও আসে। সো একটু মাথা খাটাইলে কিন্তু আপনারা এটা পেরে যাবেন। ওকে, আচ্ছা। তার মানে আমরা দেখলাম যে কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু দুইটা বিষয় থাকে, একটা হলো মানে আপনার হলো ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এখানে আর একটা ক্যাচাল আছে, সেই ক্যাচালটা আমরা একটু ক্লিয়ার করি। এই যে ইফ আছে না, এই ইফটা আপনি সেন্টেন্সের প্রথম দিয়েও শুরু করতে পারেন, সেন্টেন্সের মাঝখান দিয়েও শুরু করতে পারেন। সেন্টেন্সের মাঝখান দিয়ে শুরু করতে পারেন মানে কি, আপনি যখন সেন্টেন্সের মাঝখানে লিখবেন, দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে। ধরেন লিখলেন আই উড, এই অংশটুকু প্রথমে লিখলেন, আই উড ফ্লাই ইন দা স্কাই, ইন দা স্কাই। এবার আসেন ইফ মাঝখানে দেন, ইফটাকে মাঝখানে দেন, ইফ আই ওয়ার এ বার্ড,
ইফ আই আর এ বার্ড, অর্থাৎ ইফ আই উড ফ্লাই ইন দ্য স্কাই ইফ আই আর এ বার্ড। এই যে দেখেন এখানে ইফ বসছে না, ইফ কোথায় বসছে, সেন্টেন্সের মাঝখানে বসছে, ইফটা বসছে সেন্টেন্সের মাঝখানে। তো ইফটা প্রথমে বসতে পারে, মাঝখানে বসতে পারে, যখন মাঝখানে বসবে তখন এই পুরো ক্লজটাকেই কিন্তু সে নিয়ে চলে আসবে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে ইফ প্রথমে বসলে এখানে একটা কমা আসলো, বাট ইফ মাঝখানে বসলে কমার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ এটা একটা ক্লজ মার্কার বলতে পারেন বা ক্লজ লিঙ্কার, অর্থাৎ লিঙ্ক করে দিচ্ছে, দুইটা ক্লজটাকে লিঙ্ক করে দিচ্ছে। ওকে, ঠিক আছে। দেখেন কন্ডিশনাল কয় প্রকার, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে মাঝে মধ্যে, খুব কম। ইসলামিক ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা এসেছিল, চাকরির পরীক্ষাতে এটা আসে না। ইসলামিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে সম্ভবত একবার এসেছিল যে কন্ডিশনাল কত প্রকার। তো কন্ডিশনাল বেসিক্যালি আমরা কয় রকম জানি, তিন প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলি। কন্ডিশনাল আপনি দুই ভাবে প্রকাশ করতে পারেন। একটা হলো রিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল আপনি যদি টোফেল বইগুলো ফলো করেন, যে ধরেন ক্লিপস টোফেল বা ব্যারন্স টোফেল, দেখবেন যে ওখানে লেখা আছে যে রিয়েল কন্ডিশনাল, বাস্তব শর্ত, অর্থাৎ যে শর্তগুলো বাস্তব, মানে বাস্তব দিয়ে চিন্তা করবেন যে যেটা বাস্তবে হওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো রিয়েল কন্ডিশনাল। আর যেটা অবাস্তব শর্ত, ঠিক আছে, সেটা হলো আনরিয়েল কন্ডিশনাল। আনরিয়েল কন্ডিশনাল, অর্থাৎ কন্ডিশনালকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, রিয়েল কন্ডিশনাল এবং আনরিয়েল কন্ডিশনাল। আচ্ছা, আরো একভাবে যদি আমরা কন্ডিশনালকে ভাগ করি তাহলে দেখবেন ফার্স্ট কন্ডিশনাল, আপনাদের সেই পরিচিত ফার্স্ট কন্ডিশনাল। এবার আসেন সেকেন্ড কন্ডিশনাল, আর একটা হলো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। আচ্ছা, আমরা তো এই পর্যন্ত জানি, বাট ইসলামিক ইউনিভার্সিটিতে ওই অ্যাডমিশন টেস্টে ওখানে অপশন 3 4, 2 3 4 তিনটাই ছিল। তো তখন অ্যান্সারটা কি হইতো? অ্যান্সারটা তো বেশিরভাগই তিনটা দিবে, যেহেতু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। যে না, কন্ডিশনাল যদি ওইভাবে প্রশ্নটা আসে তাহলে আপনাকে আরো এক প্রকার ধরে নিতে হবে, সেটা হলো যে চার প্রকার। সেই প্রকারটা নাম হলো জিরো কন্ডিশনাল। আসলে জিরো কন্ডিশনাল কি আমি বলি, জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনালের ভিতরে আমি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে, আপাতত একটু জেনে রাখেন, এটা এমন গুরুত্বপূর্ণ কিছু না। ওকে, তো কন্ডিশনালের আমি আপনাদেরকে বেসিক একদম তিনটা নিয়ম করাবো, জাস্ট তিনটা নিয়ম। এই তিনটা নিয়ম যদি আপনারা শিখতে পারেন তাহলে আমার মনে হয় যে কন্ডিশনাল আপনাদের কখনোই কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো আসেন, প্রথমে লেখেন স্টেপ ওয়ান, কন্ডিশনাল শেখার স্টেপ ওয়ান, 1 নাম্বার স্টেপে আসেন। লেখেন, লেখেন, আমি যেভাবে লিখছি দেখেন, ইফ কিন্তু প্রথমে দিয়েও করা যায়, মাঝখানে দিয়েও, আমরা বলেছিলাম। সেক্ষেত্রে পরীক্ষায় যেভাবে আসুক না কেন আপনি ইফটাকে প্রথমে দিয়ে কল্পনা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো আমরা শিখবো কিভাবে প্রথমে দিয়ে কল্পনা করব। অর্থাৎ ইফ প্রথমে থাকবে, তারপর একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব ওয়ান। এখানে ভার্ব ওয়ান বলতে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝাচ্ছি, প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এরপরে আরো একটা সাবজেক্ট বসবে, এরপরে দেখেন শ্যাল বসবে, উইল বসবে, ক্যান বসবে, মে বসবে। এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। এরপরে কি বসবে? বেস ফর্ম। আচ্ছা, এখন বলি, এখানে দেখেন দুইটা সাবজেক্ট যেহেতু, সো আপনি এটাকে এইভাবে মার্ক করতে পারেন, সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু। সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু একই হতে পারে, আবার ভিন্ন হতে পারে। কখন এক হবে কখন ভিন্ন হবে এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। যেমন আমি বলি যে আপনি যদি ভালো পড়ালেখা করেন তবে আপনি পাস করবেন, এখানে আমি পাস করা সম্ভব? সম্ভব নয়, এখানে সাবজেক্ট এক হচ্ছে। আবার এমন হইতে পারে যে আমি যদি সেখানে যাই তবে তুমি চলে যাবে, এখানে কিন্তু সম্ভব, পসিবল। সো এখানে সাবজেক্ট ভিন্ন। তো অর্থের উপর ডিপেন্ড করবে, এটা নিয়ে এত প্যারা নাই। ওকে, স্টেপ ওয়ানে যেটা বলছিলাম যে আপনি এটা ভালো করে শিখেন, বাকি দুইটা এমনি হয়ে যাবে। তো এটা হলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের একদম প্রথম যে নিয়ম, ঠিক আছে। যেমন আমরা একটু এক্সাম্পল দিই, যদি বলি লেখেন ইফ ইউ
if you want to go we dash for you। এখানে ধরেন অপশনে আমরা দিয়েছি ওয়েট। সো এটার আনসার কি হবে? দেখেন ইফ ইউ ওয়ান্ট টু গো, এখানে আপনাকে প্রথমে মার্ক করতে হবে যে ওয়ান্ট, এখানে কি আছে, ইফ এর পরে কি আছে, V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে দেখেন এই নিয়মটা ফলো করছে কিনা, যে ইফ এর পর V1 আছে, তো ইফ এর পর V1 আসলে স্বাভাবিকভাবে শ্যাল, উইল, ক্যান, মে যে কোনো একটা হবে অর্থ অনুসারে। সো উই উইল ওয়েট, আমরা যদি এটা লিখে দিই যে উইল এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম ওয়েট ফর ইউ, দেখেন হয়ে গেছে। অর্থাৎ আপনি রুলসটা ফলো করবেন যে ইফ ইউ ওয়ান্ট টু গো উই উইল ওয়েট ফর ইউ, অর্থাৎ এই সেকেন্ড অংশটুকু আপনাকে কারেকশন করে দিতে হবে। দেখেন অনেক সময় পরীক্ষায় কিন্তু এভাবেও থাকতে পারে, আমি আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে। লেখেন, যদি বলি ইফ ইট ড্যাশ, ইফ ইট ড্যাশ উই উইল প্লে, কি দেবো, ধরেন লুডো, ইফ ইট ড্যাশ উই উইল প্লে লুডো। এখন আমি এখানে ধরেন অপশন দিয়ে দিলাম রেইন, রেইনকে চেঞ্জ করতে হবে। অর্থটা হলো যে যদি বৃষ্টি হয় তবে আমরা লুডো খেলবো, তবে আমরা লুডো খেলবো। আচ্ছা এখানে দেখেন যে এই অংশটুকু, এখন দেখেন ইফের পরবর্তী অংশ কিন্তু আমাকে কারেকশন করতে হবে, আমাকে এই পাশে দেওয়া আছে, অর্থাৎ এই পাশে কি আছে, উইল এবং এরপরে ভার্বের বেস ফর্ম। এটা দেখেন তো, এই রুলসের স্টেপ ওয়ানে যে রুলসটা আমরা লিখলাম, এইটার এই সেকেন্ড পার্টটার সাথে মিলে কিনা, মিলে তো, যে উইলের পরে বেস ফর্ম আছে। সো যেহেতু এই এই স্টেপ ওয়ানের রুলসের সাথে মিলে, তার মানে আমার প্রথম অংশে কি বসাতে হবে, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, ভার্বের অবশ্যই প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিনস উই প্লে লুডো, উই প্লে লুডো। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, তাহলে এটা কিন্তু খুব সহজ, এরকম হাজার হাজার এক্সারসাইজ থাকুক, আপনি ইজিলি পেরে যাবেন। আমাদের নোটস আছে, দেখেন আমি নোটস আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে কন্ডিশনাল সেন্টেন্সের অনেক এক্সাম্পল আছে, অনেক। আমি একটু যেহেতু বের করে ফেলেছি একটু দেখিয়ে দিই। বলছে যে ইফ সার্ভিসেস আর ইনক্রিজড, দেখেন বলছে যে ইফ সার্ভিসেস আর ইনক্রিজড, এটা কোন টেন্স বলেন তো, কে বলতে পারবেন এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কিন্তু V1 আছে, জাস্ট প্যাসিভ ফর্মে আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েসে করা আছে। সো V1 থাকলে কি হবে, ট্যাক্সেস উইল গো আপ, মানে উইল এর পর V1 প্রবাবলি তো এখানে কি আকারে বসছে, অ্যাডভার্ব আকারে বসছে। তো প্রশ্ন যে শুধুমাত্র একদম সলিড অ্যাক্টিভ ভয়েসে দেওয়া থাকবে এমন না, আপনাকে বুঝে নিতে হবে যেটা টেন্স আপনাকে দেখতে হবে, ভয়েস চেঞ্জ প্যাসিভ হইতেই পারে, অর্থ অনুসারে প্যাসিভ ভয়েসে দিতেই পারে। সো আপনি তখন দেখে নেবেন যে আপনার টেন্সটা কোন টেন্স আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আপনাকে অবশ্যই ওই যে শ্যাল উইল এরপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। ঠিক আছে, আমরা এক্সারসাইজ আসবো। আচ্ছা এখন আসেন, এই যে 1 নাম্বার নিয়ম, এটা যদি আপনি একটু আহ আপনার হৃদয়ে একটু গেঁথে নেন, তাহলে দেখেন সুবিধা হয়ে যাবে। সুবিধাটা হলো যে সবই ঠিক আছে, এই রুলসটা সব ঠিক আছে, অর্থাৎ এই অংশটুকু সব ঠিক আছে, তবে এখানে আমি এই যে জিরো কন্ডিশনাল বলছিলাম না, সেই জিরো কন্ডিশনালটা আমরা একটু লিখি, যে আসলে জিরো কন্ডিশনাল কিভাবে হয়। লেখেন জিরো কন্ডিশনাল, কন্ডিশনাল লেখেন উপরের সেন্টেন্সটি যদি, উপরের সেন্টেন্সটি যদি, দেখেন মনোযোগ দিয়ে দেখবেন, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ, কিংবা
হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয় তবে, লেখেন তবে ফিউচার ইনডিফাইনাইট টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হবে। আমি ব্যাখ্যা দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হবে। অর্থাৎ উপরের সেন্টেন্সটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, ইউনিভার্সাল ট্রুথ আপনারা জানেন, সাইন্টিফিক ট্রুথ বুঝেন, হ্যাবিচুয়াল ফ্যাক্ট কোনগুলো, ডেইলি, রেগুলারলি, অফেন, একটু এক মিনিট।